আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সময় মতো পড়াশোনা করো। নিয়ম অনুযায়ী আমার সপ্তাহে যে 2-3 ক্লাস, সেই হিসাবে আজকে আমি আবার তোমাদের সামনে এসেছি। তো গত ক্লাসে কি পড়িয়েছিলাম সেটা নিশ্চয়ই মনে আছে। আমরা আসলে গোত্র পড়ছি। আমাদের এইচএসসি যে সিলেবাস, সেখানে দুটো গোত্র আমরা পড়ব, মূলত এটাই। হ্যাঁ, মালভেসি আর হলো পোয়েসি। এখন এই মালভেসি পোয়েসি বোঝাতে যেয়ে আমি কিন্তু অনেক সময় অন্যান্য যে গোত্র, সেই গোত্রের ফুলের তোমার পুষ্প প্রতীক, পুষ্প সংকেত দেখিয়েছিলাম, সেটা শুধুমাত্র বোঝানোর জন্য। তো তুমি যে কাজটি করবে সেটা হচ্ছে যে মালভেসি এবং পোয়েসি ফ্যামিলির যে পুষ্প প্রতীকগুলো আছে, দুটো পুষ্প সংকেত আছে, এটা একেবারে মানে বাসে আঁকাবে এবং মুখস্থ করে ফেলবে। পুষ্প সংকেতগুলো লিখে মুখস্থ করে ফেলবে এবং সেটা ব্যাখ্যা শিখবে। যেহেতু আমরা এটা একটা ফ্যামিলিতে যখন আমরা পড়তে যাই, সাধারণত আমাদের তখন ওই ফ্যামিলির গাছগুলো থাকে, মানে অনেক গাছ থাকে। তো অনেক প্রজাতির যে উদ্ভিদগুলো থাকে, সেগুলোর মোটামুটি একটা সাধারণ বৈশিষ্ট্য আমরা হলো খেয়াল করি বা দেখি। তখনই আমরা বুঝতে পারি যে ওই গোত্রের উদ্ভিদগুলো আসলে কেমন হয়, এবং সাধারণত অসংখ্য উদ্ভিদের গোত্রের কথা তোমাদেরকে এর আগে বলেছিলাম। সেই গোত্রের এক গোত্রের সাথে আর এক গোত্রের উদ্ভিদের মধ্যে এই পার্থক্যগুলো থাকে। তো আজকে আমি যেটা পড়াবো, আমার পড়ানোর বিষয়বস্তু হচ্ছে মালভেসি গোত্র। আমার পড়ানোর বিষয় হচ্ছে মালভেসি গোত্র। আচ্ছা, মালভেসি গোত্রের যে নাম, মানে বানানটা, এটা কিন্তু ভুল করা যাবে না। তোমাকে এই বানানটা শুদ্ধভাবে লিখতে হবে। এই মুহূর্তে আমি আরেকটা কথা বলতে চাই যে ব্যবহারিক পরীক্ষায় তোমাদের জবা তো থাকেই। জবা কিন্তু ব্যবহারিক পরীক্ষায় দিবে এভাবে, সাধারণত দেখা যায় একটা ফুল দেয় অথবা মূল বা কাণ্ড দেয়। তাহলে ফুল, মূল বা কাণ্ড তোমাকে কাটা শিখতেই হবে। তো ফুলের ক্ষেত্রে, জবা ফুলের ক্ষেত্রে তুমি যখন গোত্রের নামটা লিখবে মালভেসি, এটা যদি ঠিক মতো লিখতে না পারো তাহলে কিন্তু 1 নম্বর কেটে দিবে। তাহলে আসো আমরা একটু দেখি এই নামটা কি। এম, এম এ এল ভি এ সি ই এ ই, মালভেসি। হ্যাঁ, VACE। এই বানান ভুল করা যাবে না। ব্যবহারিকের 1 নম্বর কিন্তু এই বানান ভুল করলে চলে যাবে। এখন আমি প্রথমেই যেটা দেখব সেটা মালভেসি গোত্রের মধ্যে, মনে করো যে সকল উদ্ভিদ আছে তাদের সাধারণ যে বৈশিষ্ট্যগুলো বা সাধারণ যে ওদের উদ্ভিদ সম্পর্কে, সেটা সম্পর্কে আমরা একটু দেখব। তার আগে তুমি এই মালভেসি গোত্রের কয়েকটা গাছের নাম আমি বলি। সেটা হচ্ছে যেমন জবাটা, এটা আমি তো পড়াবই। এটা আমাদের ব্যবহারিক পরীক্ষা আছে। হিবিস্কাস রোজা সানেনসিস, স্থলপদ্ম, ঢেঁড়স, ঢেঁড়স খাও বোধহয়, এখন কিন্তু বাসায় বোধহয় বাবা কিনে আনেন। ঢেঁড়স যে গাছ, সেটাও কিন্তু এই মালভেসি গোত্রের মধ্যে পড়ে। কার্পাস তুলা, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায়
উদ্ভিদের বৈজ্ঞানিক নামগুলো লিখতে বলবে। হ্যাঁ, এবং এদের অর্থনৈতিক গুরুত্বও লিখতে বলবে। আপাতত আমি এই কয়টা গাছ যেহেতু মালভেসি গোত্রের অন্তর্ভুক্ত, সেজন্য এগুলোর ছবিটি একটু দেখাই। তোমরা গাছগুলোর কেমন, সেটা কি ধান গাছের মতো ঘাসের মতো, ঘাস গাছের মতো ছোট, না ধান গাছের মতো, না ছোট গাছের মতো, না বড় কাঁঠাল গাছ বা হলো বট গাছের মতো, এগুলো খেয়াল করবে। ফুলগুলো কিভাবে আছে, এককভাবে আছে না, তোমরা বোধহয় রজনীগন্ধা ফুলের ফুলটা যেহেতু দেখেছো, সেই জন্য বলছি ওই ফুলগুলোর বিন্যাস একরকম। সূর্যমুখী ফুল দেখেছো, ওটারও বিন্যাস জানো, ওদের ফুলগুলো কেমনভাবে থাকে, কুসুমঞ্জরি। তাহলে যেহেতু মালভেসি আমাদের গদ্যটা পড়তে হবে, সেই জন্য আমি যখন গাছের ছবিটা দেখাবো তখন তুমি কি করবে, পাতাটা কেমন, ফুলগুলো কিরকম, এবং এটা এই গাছগুলোর উচ্চতা কেমন, এইসবগুলো একটু খেয়াল করো। তাহলে আমি কিন্তু ছবিটা তোমাদের সামনে দিচ্ছি। প্রথমে যেটা, সেটা হলো জবা ফুলের চিত্র। হ্যাঁ, দাঁড়াও। জবা ফুল গাছ, জবা ফুল গাছটা তোমরা নিজেরাও দেখেছো। এখন আরেকবার দেখো জবা ফুল গাছ। তারপরে দেখো স্থলপদ্ম। ভালো কি দেখা যাচ্ছে কিনা বুঝি না তো। স্থলপদ্ম, এরপরে দেখো ঢেঁড়স গাছ, আর হলো কার্পাস তুলা। হ্যাঁ, দাঁড়াও, হাতও নড়ে তো। এবার দেখো, হ্যাঁ, ঢেঁড়স গাছটা দেখো আগে, তারপরে কার্পাস তুলা। এটা হচ্ছে জবা ফুলের গাছ, এটা হচ্ছে তোমার স্থলপদ্ম, নিচের এটা হচ্ছে তুলা গাছ, কার্পাস তুলা। আচ্ছা, যা হোক, আচ্ছা, এখন যেটা দেখলাম সেটা হচ্ছে এই যেহেতু আমরা মালভেসি গোত্রটা পড়বো, সেখানে মালভেসি গোত্রের গাছগুলো কেমন, সেগুলো একটা গোত্র পড়তে হলে আমাদের সার্বিক বিষয় একটু জানতে হবে। হ্যাঁ, যে ওই গোত্রের যে গাছগুলো আছে সেরকম সেগুলো কি ধরনের। তো আমি প্রথমে একটু বলি, এই যে মালভেসি গোত্রটা, এটা কিন্তু একটা বড় গোত্র, একটা বড় গোত্র। আমরা কিন্তু এর আগে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তারপরে জিমনোস্পার্ম সব শেষ করে এখন আমরা অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ পড়ছি, তাই তো? তাহলে এই আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আমরা অনেকগুলো গোত্র আছে, আমি তো তোমাদেরকে বলেছি এখানে প্রায় 315টি গোত্র আছে। কোথায়? আবৃতবীজী উদ্ভিদের 315টি গোত্র আছে। তার মধ্যে মনে করো এই মালভেসি গোত্রটা হচ্ছে অনেক বড় গোত্র। আর এই 315 গোত্রের মধ্যে তোমার অ্যাস্টেরিয়াসি একটা গোত্র আছে, যেখানে তোমার ইয়ে দেখা যায়, মানে যে বিভিন্ন গাছ দেখা যায়, এটা কিন্তু সর্বশেষ গোত্র। হ্যাঁ, এই এরপরে কিন্তু এখানে আর কোনো শেষ গোত্র, যতগুলো 315টার মধ্যে শেষ গোত্র ওটা। আর মালভেসি যে গোত্র, সেটা হচ্ছে একটা বড় গোত্র, সেখানে তোমার
75টি গণ। গণ কতটা? 75টা। আর প্রজাতির সংখ্যা 1000 থেকে 1500টি প্রজাতি নিয়ে তোমার মালভেসি গোত্র গঠিত। তাহলে 1500টা প্রজাতির গাছ হলো এই মালভেসি গোত্রের মধ্যে দেখা যায়। এখন কথা হচ্ছে কি, সারা পৃথিবীতে তো আসলে অনেক পাহাড় পর্বতের উপরেও অনেক কিছু আছে, অনেক জঙ্গলের ভিতরেও ঢুকতে পারেনি মানুষ। যেটুকু তারা দেখতে পেয়েছে, তাদের নজরে আছে, তার উপর ভিত্তি করে কিন্তু এই আসলে কিন্তু পৃথিবীতে আরও থাকতে পারে, সেসব গাছগুলো হয়তো আমরা দেখিই নাই, তাই না? তো আমরা যেহেতু একটা পরীক্ষা দিব, পরীক্ষার আমাদের প্রশ্ন থাকে বইয়ের উপর, সুতরাং আমরা এটা যেটুকু আমরা জানতে পেরেছি সেটুকুর উপরেই লিখবো। যেমন আমার 75টা গণ, 1000 থেকে 1500টি প্রজাতি এই মালভেসি গোত্রের মধ্যে তোমার আছে। তো পৃথিবীর বহু দেশে কিন্তু এরকম বিভিন্ন প্রজাতি জন্মে, হ্যাঁ। তার মধ্যে বাংলাদেশে আনুমানিক হলো 14টি গণভুক্ত 42টি প্রজাতি জন্মে। কোথায়? বাংলাদেশে, মালভেসি গোত্রে, হ্যাঁ। বাংলাদেশে মালভেসি গোত্রের 14টি গণের মধ্যে মনে করো 42টি প্রজাতি এই বাংলাদেশে জন্মায় আনুমানিক। কিন্তু আমি আবারও বলি, এখনো অনেক উদ্ভিদ আছে যেগুলো আমরা দেখি নাই, হ্যাঁ। অনেক ছোট, হয়তো ওদের ফুলগুলো এসে যদি ইয়ে করতে হবে, তোমাকে এদের প্রস্তুচ্ছেদ করতে হবে, ওদের হচ্ছে সব কিছু ডিম্বাণুর অবস্থান, ফুলের অবস্থান, অবস্থান, তারপরে পাতাগুলি কীরকম, সব তোমাকে দেখে তখন এইসব গাছগুলোকে এক একটা গোত্রের মধ্যে মানে যুক্ত করা হয়, হ্যাঁ। তো এরকম হয়তো আরও অনেক প্রজাতি থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত যেটুকু তোমার মালভেসি গোত্রের মধ্যে শনাক্ত হয়েছে, তার মধ্যে হচ্ছে এটা মনে রাখবো 75টি গণ আছে, 1000 থেকে 1500টি প্রজাতি নিয়ে এই গোত্র অবস্থিত। বাংলাদেশে 14টি গণভুক্ত এবং সেখানে প্রায় 42টি প্রজাতি জন্মায় বলে এটা আনুমানিক একটা ধারণা কিন্তু, হ্যাঁ, যে এটা। তো যা হোক, এটা হলো মালভেসি গোত্র, তাই না? তাহলে আমাকে জেনে গেলাম যে মালভেসি যে গোত্র, সেটার হচ্ছে মনে করো সেটার কোথায় কতটা গণ, কতটা প্রজাতি, এটা যেহেতু সবচেয়ে বড় আবৃতবীজী উদ্ভিদের মধ্যে একটা বড় ফ্যামিলি বা পরিবার আর কি, হ্যাঁ। তো এটুকু আমার জানা হলো। এখন আমি জানবো এই গাছগুলো, এই গোত্রের উদ্ভিদগুলো মোটামুটি কেমন, দেখতে কেমন, কি আছে এদের মধ্যে, হ্যাঁ? একটু আমি বুঝিয়ে দিই, বুঝিয়ে মানে কি আমি বলতে থাকি, তোমরা শোনো, হ্যাঁ। সেটা হচ্ছে, তাহলে আমি এই চিত্রটা দিয়ে রাখি মোটামুটি। এখানে যে আমি 1 2 3 4 5টা একটা মেস্তা পাটও আছে, এখানে আরও অন্যান্য কিছু গাছের চিত্রটাও আমি তোমাকে দেখাই, হ্যাঁ। এখানে তোমার ঢেঁড়স, মেস্তা পাট একটা নতুন দিলাম, হ্যাঁ। মেস্তা পাট গাছ দেখো, এটাও কিন্তু, আর স্থল পদ্ধতি একটু আগে দেখেছো, ফুলটা ভালো করে দেখো। তারপরে এখানে আছে ঢেঁড়স গাছ, ঢেঁড়স তো গাছের মধ্যে ঝুলে আছে ঢেঁড়স, ফুলটাও দেখো কি সুন্দর, একক। তারপরে দেখো জবা ফুল, ফুলটা একটু ভালো করে দেখো, জবা ফুলের গাছটা দেখো কেমন, ফুলটা, গাছ তো দেখা যাচ্ছে না, গাছ একটু আগে দেখিয়েছি, হ্যাঁ। আচ্ছা, আমি সবচেয়ে ভালো হয় আমি তোমাদেরকে যদি ফুলের এই গাছগুলো সামনে রাখি, তাহলে কি হবে, তোমার গাছগুলো দেখতে পাবে আর আমি বলতে থাকি, তোমরা শুনো, হ্যাঁ। যেমন এখানে গাছগুলো আমি জবা ফুলটাই মূলত দিচ্ছি আমি, হ্যাঁ, জবা ফুল গাছটা। এদের স্বরূপটা কেমন, এখানে যেগুলো দেখা যাচ্ছে সেগুলোর মধ্যে এটা সাধারণত মালভেসি যে গোত্রের অনেক প্রজাতি আছে, হ্যাঁ। তার মধ্যে মনে করো এরা হলো মানে বৃক্ষ জাতীয় হতে পারে, গুল্ম জাতীয় হতে পারে,
এবং বিরুতের মতেও হতে পারে। হ্যাঁ, তো এদের যে মূলতন্ত্রটা থাকে সেটা প্রধান মূলতন্ত্র। প্রধান যে মূলতন্ত্র সেটা একটু তোমাদেরকে দেখাই। প্রধান মূলতন্ত্র হচ্ছে এরকম, একবারে এরকম ভাবে ভিতরে ঢুকে যাবে আর পাশে যে শাখা এরকম হতে থাকে। হ্যাঁ, মাটির নিচে মনে করো প্রধান মূল তন্ত্র। অর্থাৎ হচ্ছে এদের মূলতন্ত্রটা কেমন হয়ে থাকে, এই ছবিটাই দেখো যে প্রধান মূলতন্ত্র। হ্যাঁ, আচ্ছা, আরো ভালো কিছু থাকলে আমি তোমাদেরকে দেখাতাম, এরকম নাই, দেখতে পাচ্ছি না আপাতত আমার কাছে। তো এদের হচ্ছে তাহলে কি শিখলাম, এদের এরা সাধারণত উদ্ভিদ প্রায় দেখে পিচ্ছিল পদার্থ যুক্ত হয়ে থাকে। সেটা আবার কি পিচ্ছিল পদার্থ যুক্ত হচ্ছে, তোমার জবা ফুলের গাছের পাতাটা একটু এরকম ভাবে কি করবে, ওই যে আমরা দুই আঙ্গুল এরকম পিষে ফেলি না, ফেলি তো যখনই গল্প করতে যায় গাছের পাশে দেখা যায় কিছু মানুষের স্বভাব থাকে এই পাতা টানে ছেড়ে আর এরকম করতে থাকে। হ্যাঁ, কিন্তু আমরা ব্যবহারিক ক্লাসে যখন এরকম একটা পাতাযুক্ত গাছ পাবো, বা এখন যেহেতু তুমি এটা আসলে পিচ্ছিল কিনা তা জানার জন্য জন্য একটা গাছ যদি গাছের পাতা যদি এভাবে হাতের আঙুল দিয়ে পিষে ফেলো, এতে কোনো ক্ষতি নাই, কারণ তুমি জানতে চাচ্ছ এটা পিচ্ছিল কিনা। এই এই উদ্ভিদগুলো প্রায়শ দেখা যায় পিচ্ছিল পদার্থ যুক্ত হয়। হ্যাঁ, পিচ্ছিল পদার্থ যুক্ত হয়। আর এখানে পদার্থ আর হলো প্রধান মূলতন্ত্র। প্রধান মূলতন্ত্রের চিত্রটা এখানে দেখালাম। হ্যাঁ, প্রধান মূলতন্ত্র অর্থাৎ এদের কিন্তু ওই একেবারে কোনো মূলের কোনো অংশ নষ্ট হয় না, সোজাসুজি এটা মনে করো এটা সরাসরি কি করে, এটা মাটির মধ্যে একেবারে ঢুকে যায়, অনেক দূর পর্যন্ত ঢুকে যায়, অর্থাৎ এটা প্রধান মূলতন্ত্র। এতে কাণ্ডটা কেমন, কাণ্ডটা আসলে তোমার একটু দেখো, কাণ্ডটা আসলে কাষ্ঠল হয়, শাখান্বিত হয়, বেলনাকার হয়। বেলনাকার কি করে বুঝবে, ওই মনে করো এখান থেকে একটা ডাল সহ ফুলটা যদি এভাবে ছিঁড়ে ফেলো, বা পড়ার জন্য ছিঁড়বে, এমনি এমনি গাছের ফুল ছেঁড়া ঠিক না, তখন ওই কাণ্ডটা দেখবা বেলনাকার। তো তো আমি এটা তো তোমার পরিচিত গাছ, আমি বারবার এটাই দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে এদের কাণ্ডটা কেমন হয়, দেখা যাচ্ছে কাষ্ঠল শাখান্বিত, দেখো শাখা আছে কিন্তু, এবং বেলনাকার। পাতাটা কেমন, সরল থাকে, কিনারা কি থাকে, কিনারাটা এই পাতাটা দেখো। হ্যাঁ, পাতাটা দেখলে বুঝতে পারবে, এই দেখো এটা কিন্তু জবা ফুলের পাতা। হ্যাঁ, জবা ফুলের পাতা, এটা হলো পাতাটা সরল থাকে, দেখো না সরল না, কিনারা কি অখণ্ড না খণ্ডিত, এটা কিন্তু খণ্ডিত। আবার হচ্ছে এটা খণ্ডিত। হ্যাঁ, অন্য একটা গাছের পাতা যদি দেখো সেখানে দেখবা এই যে পাশের পাতাগুলো দেখো এটা অখণ্ড। হ্যাঁ, পাতাগুলো দেখো, জবা ফুলেরটা ছিল পাতাটা মনে করো একটু খাঁজ কাটা খাঁজ কাটা ছিল, তাই না, এদের এতে পাতাটা খেয়াল করো, পাতাটা এটার পাতাটা একটু দেখায়। তাহলে পাতা সরল হতে পারে, কিনারা খণ্ডিতও হতে পারে, অখণ্ডিতও হতে পারে। হ্যাঁ, এটা যেমন অখণ্ডিত, অখণ্ডিত হতে পারে, খণ্ডিতও হতে পারে। জালিকা কেমন, শিরাবিন্যাস যুক্ত হবে, উপপত্র যুক্ত, উপপত্র যুক্ত। হ্যাঁ, আর কি থাকে, ডিম্বাকার থাকতে পারে, সবৃন্দক থাকতে পারে। এতে পুষ্পবিন্যাস কিন্তু সাইমোস, অর্থাৎ এরা একক, এভাবে দেখো একটা ডালের মধ্যে একটা হয়ে আছে। হ্যাঁ, আছে, নাকি রজনীগন্ধার মতো, নাকি ওই যে কসমস, তারপরে সূর্যমুখী ফুল দেখি ওরকম, ওরকম কিন্তু না, একক, দেখো তো একক। হ্যাঁ, একক।
আচ্ছা, তাহলে অর্থাৎ এদের সাইমোসের মতো, তাই না? আচ্ছা, আমি আবার মনে করি কি, যখন যেটা বলছি সেটা যদি একটু চিত্রটা দেখাই দিতে পারি তাহলে তোমাদের জন্য কিন্তু অনেক সময় অনেক সুবিধা হবে। হ্যাঁ, মানে দেখলে পারে একটু মনে হয় যে ও এটা এরকম, তাই না? এরকম মনে হয়। তো এই যে আমি একটা চিত্র তোমাকে দেখাই, হ্যাঁ, তুমি দেখো। ফুলগুলোর সাইমস আছে, আচ্ছা ওটা আচ্ছা যা হোক, এটা সাইমস ওটা পাচ্ছে না, এখানেই দেখো। হ্যাঁ, এই যে এখানে একক, প্রত্যেকটা ফুল একা একা কিন্তু, দেখেছো? আবার এখানেও দেখো, এটা তো আরেকটা, হ্যাঁ, আর এটা ফুল দেখো একা একা, এটা দেখো, দেখেছো? আচ্ছা, তাহলে এটা একক পুষ্প। হ্যাঁ, এখন পুষ্প একক, বৃহৎ, বৃহৎ তো অবশ্যই বড় অনেক, দেখো তো বড় কিনা। হ্যাঁ, বৃহৎ, অক্ষীয় বা শীর্ষ, পূর্ণ অঙ্গ অর্থাৎ পাঁচটা স্তবকে এতে দেখা যায়, সমাঙ্গ। কেন সমাঙ্গ? এগুলো আগে বুঝিয়েছি, এখন আর বোঝাবো না, যেভাবে কাটো। হ্যাঁ, সমান অঙ্গ দেখা যাবে। উভলিঙ্গ, এখানে দেখো এই যে স্ত্রীস্তবক, পুংস্তবক। হ্যাঁ, তাহলে এটি উভলিঙ্গ না? এই যে এখানে দেখো পুংকেশর আছে, আবার স্ত্রীস্তবক আছে, সুতরাং এটা উভলিঙ্গ। গর্ভপাদ পুষ্পী। হ্যাঁ, এটা হচ্ছে হাইপোগাইনাস। হ্যাঁ, গর্ভপাদ পুষ্পী হলো হাইপোগাইনাস। চিত্রটা একটু দেখো, হাইপোগাইনাস। গর্ভের নিচ থেকে কিন্তু দেখো ইয়ে গেল, গর্ভ, ইয়ে তোমার হলো পুংস্তবকে, পুংকেশের পুংদণ্ডটা কিন্তু একে নিচের দিক থেকে উঠলো না? আবার দেখো দলের ইয়েটাও কিন্তু নিচের দিক থেকে উঠলো, উঠছে দলের। এটাকে বলা হয় হাইপোগাইনাস। আর যদি বাংলায় বলো তাহলে বলবো গর্ভপাদ পুষ্প। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই ফুলের কেমন হয়ে থাকে। তারপর উপবৃতি। উপবৃতিটা তুমি চেনো, এতদিন ধরে ধাপে ধাপে পড়াচ্ছি, এখন যদি বলো আপা আমি চিনি না, তাহলে সমস্যা। হুম, উপবৃতি আছে, বৃতি আছে, তাই না? আছে, আছে তো। দেখো তো এখানে উপবৃত্তিটা, এই দেখো, উপবৃত্তাংশ আর উপরেটা বৃত্তাংশ। তাহলে বৃত্তাংশ কয়টা, উপবৃত্তি কয়টা? এখানে পাঁচটা। কিন্তু এখানে তোমার কতগুলো প্রজাতি আছে? অনেকগুলো প্রজাতি নিয়ে তো, তাই না? এটা হলো মনে করো ৭৫টি গণ, ১,০০০ থেকে ১,৫০০ প্রজাতি। তাহলে এসব প্রজাতি সবসময় পাঁচটা করেই থাকবে? তা কিন্তু না। আমরা যখন সমগ্র মালভেসি গোত্রটা পড়তে যাই তখন আমরা দেখি এদের ৩ থেকে ১০টি মুক্ত অথবা যুক্ত উপবৃত্তি দেখা যায়। আমি কিন্তু শুধু জবা নিয়ে যদি পড়ি তখন তো আমি দেখতেই পাচ্ছি পাঁচটা, কিন্তু তুমি পড়ছো এখন মালভেসি সম্পূর্ণ গোত্রটা। তাহলে মালভেসি সম্পূর্ণ গোত্রের মধ্যে তোমার ১,৫০০ প্রজাতির গাছ আছে। সব গাছের তো আর একই রকম দেখতে না, কিছু এদিক ওদিক থাকবেই। যেমন হলো তোমার সিডা একটা গণ আছে যাদের কোনো উপবৃত্তিই নাই, ওরাও কিন্তু মালভেসি গোত্রের মধ্যে পড়ে। তোমরা শুরুতে একটা পড়েছো না, সবচেয়ে মানে আহ, বৈশিষ্ট্যর মধ্যে মিল আছে এমনগুলোকে কাছে আনা হয়। হ্যাঁ, সেই হিসাবে কিন্তু সিটাও মালভেসির মধ্যে গোত্রের মধ্যে পড়ে গিয়েছে, কিন্তু ওদের উপবৃত্তি কিন্তু নাই। তাহলে এরকম উপবৃত্তি এবং বৃত্তি দুটাই তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা কিন্তু, হ্যাঁ, উপবৃত্তি এবং বৃত্তি দুটাই তুমি দেখতে পাচ্ছ। উপবৃত্তি এবং বৃত্তি, সেখানে আমি আবার একটু বলি, যেমন হলো
উপবৃত্তি তোমার 3 থেকে 10টা থাকতে পারে মালভেসি গোত্রের মধ্যে। মুক্ত হতে পারে, এখানে যেমন মুক্ত, আমি যেটা দেখাচ্ছি সেটা মুক্ত, অনেক সময় যুক্তও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন এই মালভেসি গোত্রের মধ্যে সিটা একটা গণ আছে যেটার মধ্যে আমরা উপবৃত্তি দেখি না। আর বৃত্তি দেখো 5টি থাকবে, সংযুক্ত থাকবে, অথবা অনেক অনেক উদ্ভিদে মুক্তও থাকে। অনেক সময় এটা স্থায়ী থাকে। আর এদের এস্টিমেশনটা আমি আগেই বুঝিয়েছি, যদি না বুঝো তাহলে আগের ক্লাসগুলির যে আমার না হচ্ছে ওইগুলো একটু খেয়াল করলে দেখবা এতে এস্টিমেশনটা ভালভেট, অর্থাৎ প্রান্ত স্পর্শী। প্রান্ত স্পর্শী, আসলে কি প্রান্ত স্পর্শী? দেখি তো আসলে প্রান্ত স্পর্শী কিনা। এটা দেখো, দেখো তো বৃত্তিগুলো কি প্রান্ত স্পর্শ করে আছে? হ্যাঁ আছে, কিন্তু বৃত্তি এই যে লেখাই তো আছে, হ্যাঁ বৃত্তি প্রান্ত স্পর্শী, ঠিক আছে, প্রান্ত স্পর্শী না? আচ্ছা, এবার এখানেই তুমি খেয়াল করো, এটা কিন্তু ডায়াগ্রামটা দলমণ্ডল, হ্যাঁ দলমণ্ডলটা দেখো, পাপড়ি এতে 5টা থাকে, মুক্ত থাকে, পুংকেশীয় নলের সাথে গোড়ায় যুক্ত থাকে। এটা দেখতে গেলে আবার এই ফুলটা দেখতে হবে, হ্যাঁ দলের সাথে কিভাবে দল, আর এই দেখো পুংকেশীয়গুলো কিভাবে থাকে। এই ফুলের একটা ইয়ে করা আছে, প্রস্থচ্ছেদ করা, ফুলটা দেখো প্রস্থচ্ছেদ করে ফেলছে, করার পর এরকম দেখা যায়। মুক্ত পুংকেশীয় নলের সাথে গোড়ায় যুক্ত থাকে, টুইস্টেড অর্থাৎ পাকানো। দল কি আসলে পাকানো? হ্যাঁ কোথায়, আমি তো দেখলাম না তো দলটা পাকানো নাকি, দেখি তো, দেখো তো দলটা পাকানো কিনা। এই উল্টা ঘুরে পেয়েছি, এবার দেখো দল, ওই যে দল লেখা আছে, হ্যাঁ এই যে দলটা দেখো লেখা আছে, দলের ওইটার দিকে তাকাও, দলটা কিন্তু পাকানো, একটা বাইরে একটা ভিতরে, একটা বাইরে একটা ভিতরে, একটা বাইরে একটা ভিতরে। ফার্স্ট ইয়ারে যখন পরীক্ষা দিয়েছো আর ব্যবহারিক খাতা নিয়ে এসছো, সিগনেচার করার সময় আপা শুধু কাটে, আপা শুধু কাটে, হ্যাঁ আপার সাথে পারা যায় না, 5বার ছবি আঁকালাম তারপর আপা কেটে ফেলে, তাই না? কেন কাট? এই ফুলের দলগুলোর স্টিভেশনটা এরকমই, তোমাকে আঁকানোর সময় এভাবে আঁকাতে হবে। তুমি যখন পরীক্ষার সময় এরকম আঁকাবে, উল্টা আঁকাবে, নাম্বার কেটে দেবে। ব্যবহারিক সময় ঠিক মতো আঁকাতে না পারলে অনেক নাম্বার কেটে যাবে। 25-এ তখন পাও 16, আপা 16 কেন? সব পরীক্ষা দিয়ে আসলাম, 25-এ ইচ্ছা করে দেয় না ম্যাডামরা, ইচ্ছা করে দেয় না, আসলে ম্যাডামরা কোনো ইচ্ছা করে না, তুমি আঁকাতে গিয়ে ভুল করে ফেলছো, আর ভুল করলে নম্বর পাওয়া যাবে না। এই জন্য তোমাকে বারবার বাসায় প্র্যাকটিস করো। ম্যাডামরা কখনোই, তুমি অন্য কলেজে যে পরীক্ষা দিতে যাও, ব্যবহারিক পরীক্ষা দিতে যাও, যখনই কম নম্বর পাবে মনে করবা আমি কিছু ভুল করে এসেছি। যেমন তুমি এই পাকানোর মধ্যে যতবার তুমি ক্লাসে এই যে ফার্স্ট ইয়ারে আঁকাতে গিয়েছো ততবারই কিন্তু ভুল করেছো, হ্যাঁ ততবারই, তার মানে তোমরা ভুল করো, এই ভুল করা যাবে না। এটা হচ্ছে বাসায় ব্যবহারিক বাসায় ভালো করে আঁকিয়ে প্র্যাকটিস করতে হবে। তা এবার আসি আমি পুংস্তবকের কথা, হ্যাঁ পুংস্তবক। পুংস্তবকটা যেহেতু তোমরা ব্যবহারিক ক্লাসে করেছো এই জন্য আমি এটাই দেখাচ্ছি, হ্যাঁ এখানে দেখো পুংস্তবক যখন পড়াবো তখন এটা দেখো, এটা পরাগধানীটা দেখবা আর পরাগ রেণুটা দেখবা, 3টা ছবি আছে কিন্তু, হ্যাঁ একটু খেয়াল করো, 3টা ছবি কিন্তু দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের পুংস্তবকটা কেমন। এতে পুংকেশর কিন্তু বহু থাকে, এক গুচ্ছ থাকে, এক গুচ্ছ, এক গুচ্ছর এটা ছবি আমার কাছে আছে, আমি একটু দেখি। এক গুচ্ছ এখানে, এখানেও গুচ্ছ, এখানে দেখতে পারো, এই দেখো এখানে গুচ্ছ ভাবে, এখানেও দেখতে পারো, এখানেও ছবিটা আছে। আরো সুন্দর একটা ছবি ছিল, আমার ইচ্ছে করে শুধু ছবিগুলো দেখায়। এখানে দেখো গুচ্ছ ভাবে আছে, পুংকেশের মধ্যে দেখো গুচ্ছ, পুংকেশের গুলো গুচ্ছ ভাবে আছে না? হ্যাঁ সেটা, হ্যাঁ এই যে জবা ফুলের দিকে তাকাও আর পুংকেশের দিকে তাকাবা, পুংকেশ দেখো বহু, তারপরে এক গুচ্ছ, পুংদণ্ডকে সংযুক্ত করে আছে। পুংদণ্ডকে কি আসলে সংযুক্ত করে আসছে? দেখো তো ওই যে দণ্ড, আমি তোমাদের ইতিমধ্যে কিন্তু নিষেক এগুলো সব পড়ানো শেষ।
এবং তখন কিন্তু বোর্ডে আঁকিয়ে দেখেছিলাম, তখন হয়তো কতটা খেয়াল করেছো আমি জানি না। পুংদণ্ডকে সংযুক্ত হয়ে একটা নল সৃষ্টি করে এবং এই নলের গোড়ায় দেখো দল লগ্ন হয়ে থাকে। হ্যাঁ, এই যে এইটা দেখলে বুঝবা, যে এইটা দেখলে বুঝবা দল লগ্ন। হ্যাঁ, আর হলো পরাগধানী কি হয় তোমার এক প্রকোষ্ঠ বিশিষ্ট আর বৃক্কাকার। এই বৃক্কাকার কিনা দেখো তো, কিডনির মতো কিনা বৃক্কাকার। রেণুটা বড় হয়, যেমন আমার আঙ্গুলের এখানে এই যে রেণুটা বড়। আর কি কণ্টকিত কাটা দিয়ে আছে না, কাটা আছে কাটার মতো। তাহলে তুমি পুংস্তবকটা সম্পর্কে জেনে গেছো। আচ্ছা, এবার আর কি বাকি থাকলো? স্ত্রী স্তবক। স্ত্রী স্তবক দেখাতে গেলেও সেই আমার এগুলোই দেখাতে হবে। হ্যাঁ, স্ত্রী স্তবক আবারও বলি, এখনই যদি বাসায় পড়ো ঠিক মতো, উদ্ভিদে সবসময় তো এই সমস্যা থাকবে না। করোনা কি সবসময় থাকবে? না, আল্লাহ চায় তো খুব তাড়াতাড়ি চলে যাবে। এই সময় বাসায় বসে বসে ভালো করে পড়বা। যদি ঠিক মতো পড়তে পারো, উদ্ভিদে তো আমার প্রায় 400 জন স্টুডেন্টের মধ্যে আমি সেকেন্ড ইয়ারদের কথা বলছি, সবাই ইচ্ছে করলেই 95 পেতে পারো। পেতে গেলে পড়তে হবে, লিখতে হবে, মুখস্থ করে লিখতে হবে, ছবিটা আঁকাতে হবে এবং বাসায় একা একা বইটা দেখে শুদ্ধ করতে হবে। কারণ বাসায় তো আর মিস থাকবে না। হ্যাঁ, নিজেকেই শুদ্ধ করতে হবে। একটু চেষ্টা করতে থাকো, মনে হয় খুব ভালো একটা যদিও বাসায় থাকছো, ক্লাস হচ্ছে না মানে বলতে চাচ্ছি কলেজে আসতে হচ্ছে না। হ্যাঁ, বাসায় পড়েও কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব হবে। ছবিটাকে দেখো, ছবিটা দেখো। এটা হলো স্থিস্তবক। গর্ভপত্র মনে করো 1 থেকে 20টা থাকতে পারে। আমি সমগ্র মালভূমির কথা বলছি, তো 1 থেকে 20টা থাকতে পারে। হ্যাঁ, বা এর থেকেও বেশি থাকতে পারে, কিন্তু আমাদের এখানে 5টা আমরা দেখবো। হ্যাঁ, সাধারণত 5 থেকে 10টি থাকে, সংযুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ পুংনল গোড়ার দিকে থাকে। ঠিক আছে? আর কি? আচ্ছা, এখন এতে যে ইয়েটা দেখো, এই স্থিরস্তবকে তোমার হলো 5 থেকে 10টা সংযুক্ত থাকে, গর্ভাশয় অধিগর্ভ। তারপরে বহু প্রকোষ্ঠ বিশিষ্ট, এদের কি দেখায় সাধারণ 5 প্রকোষ্ঠ বিশিষ্ট আমরা গর্ভ গর্ভদণ্ডের যে সংখ্যা সেটা দেখা যায় গর্ভপত্রের সংখ্যা সমান থাকে। গর্ভদণ্ডের সংখ্যাটা গর্ভপত্রের সংখ্যার সমান থাকে। সংযুক্ত থাকে। গর্ভমুণ্ডের সংখ্যা গর্ভধারীর সংখ্যা সমান থাকে, কখনো দ্বিগুণও থাকতে পারে। যেহেতু আমি মালভেসির সমস্ত উদ্ভিদের সম্পর্কে বলছি, তো এই জন্য কোনটাই থাকতে পারে। যেমন ধরো অ্যাবিউটিলন নামে একটা গণ আছে, যেখানে গর্ভপত্রের সংখ্যা 15 থেকে 20টা ওই মানে ফুলের মধ্যে। হ্যাঁ, তার মানে থাকে। আমি যখন বলছি যে 1 থেকে 20টা থাকে তোমার গর্ভপত্র, তখন বুঝতে হবে মালভেসি গোত্রের মধ্যে কতটা 1,500 প্রজাতির উদ্ভিদ আছে। কোন না কোন উদ্ভিদে থাকে। যেমন আমি এই মুহূর্তে একটা বললাম যে গণের মধ্যে আমরা 15 থেকে 20টা দেখতে পাই। অমরবিন্যাসটা কেমন? অক্ষীয়। অক্ষীয় কি আর বলতে হবে? এতদিন তো শিখে ফেলেছ। অক্ষীয়। ফলটা সাধারণত ক্যাপসিউল, কখনো বেরি থাকে, সাইজোকার্প থাকে। এই 1500 প্রজাতির মধ্যে এরকম থাকে আর কি। হ্যাঁ, আর জবা ফুলের পুষ্প প্রতীকটা তোমরা শিখেছো না? পুষ্প প্রতীকের মতো প্রতিটা এই 1500 প্রজাতির প্রতিটা ফুলের মধ্যে কিন্তু এরকম পুষ্প প্রতীক থাকে, যেটা দেখে তুমি কি করতে পারো, বলতে পারো যে হচ্ছে ফুলের সার্বিক অবস্থান সম্পর্কে। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে একটু দেখতে হবে
সমগ্র মালভেসি গোত্র সম্পর্কে তো আমরা জানলাম। একটু জবা ফুলের বা মালভেসি গোত্রের একেবারে সাধারণ বৈশিষ্ট্য একটু দেখি আমরা। সাধারণ বৈশিষ্ট্য দেখতে যদি হয় তাহলে আমি একটু গাছগুলোর ছবিটা তোমাদের সামনে দিয়ে দিই। মানে এটা তো মালভেসি গোত্রের কয়েকটা গাছের ছবি, তোমরা দেখতে থাকো। আর আমি একেবারে সাধারণ সন্তকের বৈশিষ্ট্যগুলো একটু বলি। উদ্ভিদ কচি অংশ রোমশ ও মিউসিলেস পূর্ণ, অর্থাৎ রোম দেখা যায়। তুমি মালভেসি ফুলটা যখন গোত্রের জবা ফুলটা যখন ব্যবহারিক ক্লাসে নিয়ে এসেছিল, তোমরা হাত দিয়ে দেখেছিলে, সেখানে দেখেছো ফুলটা হলো রোমশ ও মিউসিলেস পূর্ণ। পাতা মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান। হ্যাঁ, পুষ্প একক এবং সাধারণত উপবৃত্তিযুক্ত। দলমণ্ডল টুইস্টেড অর্থাৎ পাকানো। পুংকেশর অসংখ্য থাকে, একগুচ্ছ থাকে। পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারিদিকে বেষ্টিত থাকে। পরাগধানী এক প্রকোষ্ঠ বিশিষ্ট আর বৃক্কাকার। এই ছবিগুলো একটু আগে দেখেছি, বারবার দেখাবো না, এখন আমি শুধু গাছটার সামনে রাখলাম, তোমরা ফুলটা সাধারণ বৈশিষ্ট্যগুলা। পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। অমরবিন্যাস অক্ষীয়। অমরবিন্যাসটা অক্ষীয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু বাসায় কি কি পড়বে সেটা লিখে নাও। সেটা হলো মালভেসি গোত্রের মধ্যে মালভেসির বানানটা আগে শিখবে। এই সাধারণ বৈশিষ্ট্যগুলো যেটা বললাম মালভেসির, এটা একেবারে মুখস্থ করে ফেলবা। 7-8টা আছে সাধারণ বৈশিষ্ট্য, মুখস্থ করে ফেলবা। কেন ফেলবে? যে যে ব্যবহারিক ক্লাসে মালভেসি গোত্রের যে সন্তানের বৈশিষ্ট্য লিখতে হবে তখন লিখতে হবে। এছাড়া যদি বোর্ড লিখিত পরীক্ষা আসে তখনও তোমাকে লিখতে হবে। হ্যাঁ, এটা। আর পড়বা হলো কতগুলি অর্থনৈতিক গুরুত্ব, মানে এই মালভেসি গোত্রের মধ্যে কয়েকটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম তোমাকে শিখতে হবে। আমি নামগুলো বলি, তোমরা এটা বৈজ্ঞানিক নাম এবং অর্থনৈতিক গুরুত্ব শিখবে। যেমন জবা, ঢেঁড়স, কার্পাস তুলা, কেনাক মেস্তাপাট। এই গাছগুলোর স্থলপদ্ম। এগুলোর বৈজ্ঞানিক নাম শিখবে এবং এদের অর্থনৈতিক গুরুত্বগুলো শিখবে। যেমন জবা ফুল সম্পর্কে তো তোমরা অনেকেই জানো। কেন? এটা ফুলের গাছ, কি বাগানে লাগানো হয় সৌন্দর্য বর্ধনের জন্য না? এদের ফুলের রস যদি মাথায় মাখো, মাথাটা খুব ঠান্ডা থাকে। আর কি হয়? চুল কালো হয়, লম্বা হয়। তাহলে এই ফুলের রসটা কিন্তু ইচ্ছে করলে কি করা যায়, মাথায় যদি লাগানো যায় তাহলে মাথা ঠান্ডা থাকবে, চুল কালো থাকবে, লম্বা হবে। এর রস চুল যে পড়ে যায় সেটা বন্ধ করে। তারপর নতুন চুল জন্মাতেও সাহায্য করে। চুলটাকে কিন্তু অনেক উজ্জ্বল করে। এই যে জবা কুসুম তেলের কথা মনে আছে? ওই তেলে কিন্তু জবা ফুলের এই উপাদানগুলো দেওয়া থাকে। ফুলের দেওয়া থাকে, যার জন্য চুলগুলো কি হয়, অনেক উজ্জ্বল হয়, নতুন চুল গজায়, চুল পড়া বন্ধ হয়ে যায়। জবার যে কলিটা দেখো, সেই কলিটা যদি সকালে কিছুদিন খাওয়া যায় তাহলে দুর্বলতা কেটে যায়। জবা ফুল কিন্তু রক্ত আমাশয়, হ্যাঁ, এটার একটা ভালো ওষুধ, মানে রক্ত আমাশয়ে এই জবা ফুলটা ভালো ওষুধ। তাহলে দেখো জবা ফুলটার অনেক উপকার আছে, তাই না? এভাবে তুমি ঢেঁড়সটাও পড়বা। ঢেঁড়সের স্যুপ খাবে। এদের হলো ঢেঁড়সের মধ্যে লৌহ বেশি থাকায় এদের শরীরে যে দুর্বলতা দেখা যায় সেটা কাটানো সম্ভব। শারীরিক দুর্বলতা কাটায় আর কি। বহুমূত্র রোগ যাতে আছে তাদেরও উপকার করে। এই জন্য দেখবা ওনারা কি করে, এসব রোগীরা ঢেঁড়সের সবজি বেশি করে খায়। ঢেঁড়স গাছ হতে মনে করো অনেক ভালো আঁশও পাওয়া যায়। এরকমভাবে কার্পাস তুলা, সেটারও গুণাগুণ আছে। যেমন তুলা থেকে সুতা হয়,
সেই সুতা থেকে কি হয়? কাপড় তৈরি হয়। লেপ, তোশক এগুলো সব কি হয়? কার্পাস তুলা থেকে তৈরি করা হয়ে থাকে। হ্যাঁ? তুলার বীজ থেকে ভোজ্য তেল তৈরি পাওয়া যায়, যে তেলটা ব্যবহার করা হয়ে থাকে। এরকম আর কি। হ্যাঁ? জীবাণু মুক্ত করতে বা শল্য চিকিৎসায় এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মেস্তা পাট, এগুলো থেকে দড়ি তৈরি করা হয়, এটা তোমরা জানো। হ্যাঁ? তো যা হোক, আমি কিন্তু আজকে মালভেসি গোত্রটা শেষ করে দিলাম। মালভেসি গোত্র কিন্তু বোর্ড পরীক্ষায় থাকে, এটা তোমাকে পড়তে হবে। বিশেষ করে এই চিত্রটা কিন্তু শিখে ফেলবে, অবশ্যই শিখবে, শিখতেই হবে। এটা কিন্তু আমি ক্লাসেও পড়িয়েছি আগে, আবারও আহ, এই অনলাইন ক্লাসেও পড়ালাম। আমার মনে হয় না আর ভুল হওয়ার কথা। তারপরে যে পুষ্প সংকেত আছে সেটা শিখে ফেলবে। এরপরে পাঁচটা এই যে জবা, ঢেঁড়স, কার্পাসতোলা, কেনা, স্থল, মেস্তা পাট, তারপরে মেস্তা পাট, স্থলপদ্ম, হ্যাঁ, এরকম উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এবং অর্থনৈতিক গুরুত্ব শিখবে। অর্থনৈতিক গুরুত্ব দিয়ে কিন্তু সৃজনশীল প্রশ্নে ঘয়ের অ্যান্সারটা অনেক সময় দিতে হয়। সেই জন্য একটু পড়া থাকলে কি হবে, তুমি সুন্দর করে পয়েন্ট করে সুন্দর করে লিখতে পারবে, উদাহরণ দিয়ে বোঝাতে হবে যে এটা আসলে অর্থনৈতিক গুরুত্ব আছে কি না, না নাই, এদের হলো আমাদের ভেষজ গুণাবলী আছে কি না, কি নাই, হ্যাঁ, যুক্তি দাও, বুঝিয়ে লেখো, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, এরকম থাকতে পারে। তখন অ্যান্সার দিবা কিভাবে? তখন দিতে হলে এই আমাদের এই এই মানে অর্থনৈতিক গুরুত্বগুলো অবশ্যই শিখতে হবে। অনেকে কি করে যে এটা সোজা জিনিস, পড়বো না, পড়ার দরকার নেই, কিন্তু পড়তে হবে। না হলে বানিয়ে লিখতে হবে, বানানো লেখাতে কোনো নম্বর নাই। বানিয়ে লেখা যাবে না। বইয়ের কথাগুলো বইয়ের একেবারে হুবহু লিখতে হবে না, কিন্তু ভালো করে পড়ে নিজের ভাষায় সুন্দর করে লিখতে হবে। তো আজকে মালভেসি গোত্র শেষ হয়ে গেল, সাথে আমার ক্লাসেও শেষ হয়ে যাচ্ছে। প্রতিদিনের মতো একই কথা, আমার এবং আমার পরিবারের জন্য তোমরা দোয়া করবে, এবং আমি তোমাদের সবার জন্য দোয়া করি তোমরা সুস্থ থাকো, আমি সুস্থ থাকি, আমরা সুস্থ থাকি। আমরা আবার খুব শীঘ্রই কি করব, কলেজে একসাথে দেখা হবে। ভালো থেকো।